অহেতুক এই বিতর্কগুলো তোলা হচ্ছে? যেটি অহেতুক কোনো বিতর্ক হয় না। আমি আপনাকে বলি, বিতর্কের মধ্যে লোকে অহেতুক কথাবার্তা বলে, বিতর্ক অহেতুক হয় না। বিতর্ক কিন্তু হেতু থাকে, কিন্তু বিতর্ক নষ্ট করে জানেন অহেতুক কথাবার্তা বলা। কারণ বিতর্কে যখন আপনি কোনো যুক্তি থাকবে না, তখন আপনি অদ্ভুত অদ্ভুত কথা বলবেন। প্রথম একটা কথা হচ্ছে ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করানো, এটা কে দাঁড় করিয়েছে? এটা দাঁড় করিয়েছে জামাত ইসলাম এবং এনসিপি। না না না, আমি বলতে দেন, আপনার মাঝখানে কোনো কথা বলি না। ওনারা কি বলেছিলেন আপনার মনে আছে? ৭১ সংবিধান ভারতের লেখা। আপনার এই অনুষ্ঠানের মধ্যে বসে একজন ব্যক্তি বলেছিলেন উনি জামাতে ইসলামকে ওন করেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির। উনি এখানে নাই, কিন্তু নামটা আমি উল্লেখ করছি রেফারেন্স হিসেবে। ওনাকে আমি খুব পছন্দ করি। উনি বলেছেন ৭১ সংবিধান ভারতের লেখা, এটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল। এই কথা যখন বলবে তখন ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, ৭১ উড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে বলেছেন এই ভারতের লেখা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমি একটা ভিডিও দেখেছি, সত্যি সত্যি উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। তো তাদের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া হয় নাই সংবিধান? কেউ বাধা দিয়েছিলেন? আচ্ছা, ছুঁড়ে ফেলে শেষ করে না, ছুঁড়ে ফেলে দিয়েছে তো আরো অনেকেই, ভিডিও আছে, আপনি দেখেন, ভিডিওতে কিন্তু আছে। এই দেখেন, মাঝখানে কথা বলবে, মাঝখানে কথা বলাটা আরেকটা সমস্যা। শুনতে রাজি না, বিতর্কের মধ্যে শুনতে হবে। উনি যা যা বলেছেন আমি শুনেই তো উত্তর দিচ্ছি। আমি মাঝখানে শব্দ করলে উনি বলতে পারতেন না। বলেছে দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীনতা বলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কি? স্বাধীনতা একটাই। তারপরে স্বাধীনতাকে যদি কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে আসে, সেটা তার বিরুদ্ধে লড়াই, সেটা তো স্বাধীনতা অর্জনের লড়াই না, স্বাধীনতা রক্ষা করার লড়াই। নতুন স্বাধীনতা কোত্থেকে আসছে? আচ্ছা, তারপরে কি বলেছেন? আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট করে দিব। আনিস স্যারের সাথে একটা সাক্ষাৎকারে, তাও বিদেশি, উনি তো আবার বাংলাদেশে সাক্ষাৎকার খুব একটা দেন না। মাঝে মধ্যে নুরুল কবিরকে দেখা দেন, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ওনার অবস্থা তো এরকম, ওনাকে আমরা মাঝে মাঝে দেখা পাই। উনি ক্ষমতা থাকলে বাংলাদেশে থাকে, না থাকলে উনি বিদেশ থাকে। উনি একটা ক্ষমতা থাকার সময় না, আমি বিদেশ সফর ছিল না, আপনি গত ৩০ বছর উনি কয় মাস বাংলাদেশে থেকেছেন, কয় মাস বিদেশে, বছরে কয়বার বিদেশ ভ্রমণ করেছেন হিসাব নেন। উনি নিজে ১৩-১৪ বার বিদেশ ভ্রমণ করেছেন, অথচ উনি দায়িত্বে থাকা অবস্থায় ডাক্তাররা পরীক্ষা দিতে, এমআরসিপি পরীক্ষা দিতে নেপালে যেতে পারে নাই। ওনার সরকার বাধা দিয়েছেন। ডাক্তাররা উচ্চ শিক্ষা করবে সেটা দরকার নাই, নোবেল পুরস্কার পেলে কর দিতে হবে না, ওইটাতে দরকার। বিশ্ব বেহায়া নামে একটা ছবি এঁকেছিলেন কামরুল হাসান। নতুন করে ছবি আঁকলে কামরুল হাসান ওনার ছবি আঁকতেন। আসেন, উনি রিসেট বলেন নাই। কি রিসেট করবেন উনি? যে মুক্তিযুদ্ধের জন্য উনি টাকা তুলেছিলেন, সেই মুক্তিযুদ্ধকে উনি রিসেট করতে চেয়েছেন। পরে আবার ব্যাখ্যা দেয়, ওনার একটা প্রেস সচিব ছিল, চৌবাচ্চা সচিব, প্রেস সচিব, প্রেসার সচিব, ডাস্টবিন সচিব। সেই লোক বলেছিল, এটার ব্যাখ্যা দেয়। কিছুদিন পর পর ওনার আবল তাবল কথার ব্যাখ্যা দিত প্রেস সচিব। ৩২ নম্বর ভাঙচুর করে নাই। আসেন, জয় বাংলা শব্দটাকে গালি বানায় নাই। এটা এই স্লোগান কি মুক্তিযুদ্ধের সময় ছিল না? আপনারা অপছন্দ হইতে পারে, ছিল তো। এগুলো সব করেছে, আবার বলে কি জানেন? না, আমরা তো মুক্তিযুদ্ধকে আমরা ২৪-এর বিরুদ্ধে বা ২৪-এর সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো তুলনা করি নাই, সবই আমরা মেনে নিয়েছি। মুক্তিযুদ্ধের সময় যে অন্যায়গুলি করেছে সেটার জন্য মাপ চেয়েছে। আবার পাকিস্তান মাপ চাইবে কেন? এইটা নিয়ে আরেক রাজনৈতিক দলের এক লোক এসে আমার সাথে তর্ক করেছিল। পাকিস্তান মাপ চাবে না, পৃথিবীতে কেউ মাপ চায় না। ওনাকে আবার ৪০টা উদাহরণ দিতে হয়েছিল যে কোথায় কোথায় মাপ চেয়েছে, কোথায় কোথায় চায় নাই। মুখে বললে তো হবে না ভাই, কাজের মধ্যে দিয়ে তো বোঝা যায় কে কি করে। অতএব সালাউদ্দিন সাহেব ঠিকই বলেছেন এবং পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে লড়র ফডর করা যাবে না। লড়র ফডর শব্দটা আবার ইউনূস সাহেবের শব্দ, এটা চিটাগাংয়ের শব্দ। আসেন, এরপরে কি বলেছে? এটা আরেকটা উদ্ভট ঘ্যানা যুক্তি বলে এগুলাকে, মানে এগুলো হচ্ছে ঘ্যান ঘ্যান করা, এগুলোর মধ্যে কোনো যুক্তি নাই। এটা হচ্ছে কোন সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে? আর এই সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে। এই সংবিধানের অধীনে এই নির্বাচনটা যখন হওয়ার কথা ছিল তখন হয় নাই। একটা আইনের অধীনে একটা কাজ হচ্ছে, সেটা সময় মতো হয় নাই, দেরিতে হয়েছে। এর মানে এই না যে সংবিধানের অধীনে হয় নাই, দেরিতে হয়েছে। আর দেরিটা কে করেছেন? যথারীতি ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সুন্দর একটা কথা বলেছে, এটা তো একটা ধোঁয়াশা। সংবিধান, কোন সংবিধানের অধীনে নির্বাচন হলো, এই ধোঁয়াশা কে তৈরি করেছে? এই ধোঁয়াশা তৈরি করেছেন ইউনূস। বিএনপি শুরুতেই এসে বলেছিল যে সংবিধান অনুযায়ী নির্বাচন দেন। উনি শুরু করলেন কি? আগে সংস্কার, আগে বিচার, আগে এইটা, আগে সেইটা, আগে আমার কর মাফ, আগে আমার বিদেশি লোক পাঠানোর লাইসেন্স, আগে গ্রামীণ ফোনকে 5G বরাদ্দ নাকি ব্যান্ডউইথ বরাদ্দ, আগে এইটা, আগে সেইটা। সেগুলো সব করতে গেলেন, করে উনি নির্বাচন উনি পিছিয়েছেন, উনি সংবিধান লঙ্ঘন করেছেন। এটার জন্য ডক্টর ইউনূস সাহেবকে এনে বিচার করুক। কিন্তু এটা বললে তো হবে না যে সংবিধান অনুযায়ী হয় নাই। সংবিধান মানে নাই ইউনূস সাহেব, যে সংবিধানের অধীনে উনি নিজে সরকার তৈরি করেছে, কিন্তু সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেয় নাই।
এবং এই ধোঁয়াশা তো উনি তৈরি করেছেন, ইউনূস সাহেব তৈরি করেছেন। এবার আসেন 19 দফা চলে আসলো। জিয়াউর রহমান সাহেবের গণভোটের মধ্যে 19 দফার পক্ষে বিপক্ষে ছিল না, ছিল জিয়াউর রহমান সাহেব যা করছেন তাতে আপনি ইয়াস আছেন নাকি নাই, এইটা ছিল। ওনার যে সরকারের যে গৃহীত পদক্ষেপ সমূহ ঠিক আছে নাকি নাই, একটা সিঙ্গেল কোশ্চেন। ওখানে 19 দফা ছিল না, 19 দফা পড়ারও দরকার ছিল না। 19 দফা নিয়ে তখন একটা প্রচারণা চলছিল। আর বারবার বলে কি ওইটা কোন সংবিধানে হয়েছিল, ওইটা কোনো সংবিধানে হয় নাই, তখন দেশে মার্শাল ল, সংবিধান স্থগিত। সংবিধান তো স্থগিত করে নাই ইউনূস সাহেব, এই সরকার তো সংবিধান স্থগিত করে নাই। এই সরকার তো সংবিধানের রেফারেন্স নিয়ে তৈরি হয়েছে। যে সংবিধান স্থগিত না, সেইটার সাথে স্থগিত সংবিধানের সময় কোন আইনে গণভোট হয়েছে, এই তুলনাটা কি আসলে যৌক্তিক? ইতিহাস বলার সময় তো নিজের মন মতো করে বললে হবে না। এবং ওই যে গণভোটের প্রচারণা হয়েছিল, সেখানে যে পোস্টার হয়েছিল, সেই পোস্টারে যে ব্যালট বাক্সের ছবি ছিল, সেই ব্যালট বাক্সের মধ্যে জিয়াউর রহমান সাহেবের সামরিক পোশাক পরা ছবি দিয়ে পোস্টার বানানো হয়েছিল। তো এইটা দিয়ে কি এখন এইটার সঙ্গে তুলনা করা যাবে? ওইটা তো হচ্ছে সংবিধান স্থগিত, দেশে সামরিক শাসন চলছে, সামরিক শাসনের অধীনে একটি গণভোট হয়েছিল। ওই পরিস্থিতি আর এই পরিস্থিতি তো এক না। এবং যখন এই অন্তর্বর্তী সরকার চলে, তখন আরেকটা তর্ক আনা হয়েছিল। সেটা কি? এলএফওর অধীনে নির্বাচন হয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, যেটা স্বৈরাচারী সামরিক শাসক ইয়াহিয়ার দেওয়া একটা অর্ডার, এলএফও। সেটা দিয়ে তারা বলার চেষ্টা করছিলেন যে ওই এলএফওর মতেই নাকি এখন দেশ চলছে। মোটেও না। এই সংবিধান তো 72 সালে তৈরি হওয়া, মুক্তিযুদ্ধের আলোকে তৈরি হওয়া সংবিধান। আপনি মুখে এসে বলবেন এই সংবিধান ইন্ডিয়া লিখে দিয়েছে, আবার বলবেন কি, আবার বলবেন না আমরা তো মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলি নাই। নিজের দেশের সংবিধানকে আরেক লোক লিখে দিয়েছে বলে যারা, তাদের তো এইটার জন্যই বিচারের মুখোমুখি হওয়া দরকার। যে সংবিধান এই রাষ্ট্রটাকে রাষ্ট্র হিসেবে আইনের মধ্যে নিয়ে এসেছে, যে সংবিধানে রাষ্ট্র এতদিন ধরে পরিচালিত হয়েছে, ওটাকে বলছেন ওইটা লিখে দিয়েছে। এইবার আসেন কেয়ারটেকার যুক্তিটা দিই। একটা লোককে আপনি বাড়ি পাহারা দিতে এনেছেন, চোর ছাচ্চর ঢুকবে না, যখন আপনি আবার আসবেন তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে যারা উত্তরাধিকারী আছেন তারা সেটাকে ভাগাভাগি করে নেবেন। সেখানে মনে করেন একজন আছে অত্যন্ত দুষ্টু প্রকৃতির, উত্তরাধিকারের যারা তারা বলেছেন না তুমি জেলখানায় থাকো বা তুমি বাইরে থাকো, তোমার এখন তুমি পাবে না কিছু, ওইটা হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু বাকিরা তো ওই বাড়িটাতে ফিরবেন, মানে যে বাড়িটা হচ্ছে আমাদের বাংলাদেশ সংসদ, নির্বাচন, গণতন্ত্র, তাই না? জি। আচ্ছা, কেয়ারটেকার সাহেব নিজের ইচ্ছা মতো ড্রয়িং রুম বানিয়েছেন। প্রথমেই তো এই কেয়ারটেকারের চাকরি যাওয়া উচিত, সেটা বলবে না, বলে কি না এটা মেনে নিতে হবে। ও নিজের ইচ্ছা মতো একটা ড্রয়িং রুম বানিয়েছে, বারান্দা বানিয়েছে, বাড়ির সামনে বাড়ির যে নাম ওইটা বদল করার চেষ্টা করেছে। বাড়ির নাম ছিল মনে করেন গণতন্ত্র ভিলা, সেটার নাম জনগণতন্ত্র ভিলা দেওয়ার চেষ্টা করেছে। বাড়ির নাম ছিল প্রজাতন্ত্র, বলেছে না এটা জনপ্রজাতন্ত্র, প্রজা শব্দ ভালো না, জনগণতন্ত্র। হ্যাঁ, তারপরে বলেছে না না বহুত্ববাদ, তারপর আবার যখন ডলা খেয়েছে বহুত্ববাদে তখন আবার বহুত্ববাদ ভুলে গিয়েছে, তখন আবার বলছে বহুত্ববাদ না, এটা হচ্ছে ইনক্লুসিভিটি। হ্যাঁ, এইসব বলেছে, নানান ধরনের জার্গন আমদানি করেছে, এইসব করার চেষ্টা করেছে। ওকে এসে বলেছে কিরে তুই বাড়ির নেম প্লেট বদল করেছিস কেন? বলে এটা জনগণের অভিপ্রায়, বাসার সামনে দিয়ে কিছু লোক যাচ্ছে বলেছে সেজন্য আমি এটা করেছি। এগুলো বললে হবে? এটাকে যৌক্তিক? এবার শোনেন, তার মধ্যে ও তো কেয়ারটেকার এসেছে, এসে নিজে আইন কানুন বুঝে না, সেই জন্য সে কি করেছে, গুলশান নিবাসী জনৈক ডানলু ভাইকে ডেকে এনেছে, বা ডানলু ভাইয়ের ওই বাড়ি থেকে কয়েকজনকে ডেকে এনেছে। ডানলু ভাইয়ের বাড়িতে মনে করেন যে লজিং থেকে পড়ায়, এরকম একজনকে এনে বলেছে তুমি আইসা আমাদের বাড়ির নিয়ম কানুনগুলো ঠিক করে দিয়ে দাও। তো ডানলু ভাইয়ের বাড়ি মনে করেন আমেরিকাতে, আর ডানলু ভাইয়ের বাড়িতে লজিং থেকে পড়ায় হচ্ছে আলী রিয়াজকে ডেকে এনে বলেছে এটা ঠিক করে দাও। আর ঠিক করতে গিয়ে আলী রিয়াজ নিজের ইচ্ছা মতো আইন কানুন বানিয়েছে, এবং সেটা বানাতে গিয়ে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে ঠেকা দিয়ে এমন এক অদ্ভুত প্যাচ লাগিয়ে দিয়েছে, যেই প্যাচ ছুটাতে গেলে আমাদেরকে সংবিধানে ফিরতে হবে। বিএনপি সংবিধানে ফিরেছে। এখন এই যে সে আরেক দেশের থেকে ডানলু ভাইকে ডেকে এনেছে, ডানলু ভাইয়ের লজিং মাস্টারকে ডেকে এনেছে, এই ডানলু ভাইয়ের লজিং মাস্টার আসার পরে যখন এগুলা করেছে, সে আবার বলেছে এটা আধিপত্যবাদ না। পাশের বাড়ির থেকে মনে করেন মোদক ভাইয়ের লজিং মাস্টার আসলে সেটা আধিপত্যবাদ।
কিন্তু ডাল্লু ভাইয়ের লজিক মাস্টার আসলে সেটা আধিপত্যবাদ না। পাশের বাড়ির থেকে যদি মনে করেন যে কেউ চিকিৎসা করতে আসে তাইলে সে ভালো না, চায়নার থেকে আসলে পরে সে ভালো। আবার এখন আপনি দেখেন তো এদের কার্যক্রম কি পরিমাণ স্ববিরোধী। যারা কিনা এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এইরকম স্লোগান দিয়েছে, এখন আধিপত্যবাদের দেশে নিজের বাপ মাকে চিকিৎসা করতে পাঠায়। অথচ তখন জুলাই যোদ্ধাদের চিকিৎসা করার জন্য চীন থেকে ডাক্তার এনেছে। কেন? চীন থেকে আনতে হবে, ওখান থেকে আনা দেবে না। জি, আমরা তুষার ভাইয়ের বেশ কিছু বক্তব্য শুনছিলাম সংবিধান গণভোট বিষয় নিয়ে। সমাধানটা আসলে কি? আমরা জানি যে 11 দলীয় ঐক্যজোট যারা আছেন তারা বা আরেকটি অভ্যুত্থানের কথা বলছেন, আভাস দিচ্ছেন, অনেকটা হুমকিও দিয়েছেন রাজপথে এটির ফয়সালা হতে পারে। আপনারা আসলে কি চিন্তা করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে কয়েকটা বিষয় আসলে আমার উত্তর না দিলেই নয়। যেমন ইউনূস সাহেবকে নিয়ে ওনারা খুব এখন কনসার্ন। তো ইউনূস সাহেবকে আনলো কারা? এটা কি এনসিপি জামাত আনছে? ইউনূস সাহেবকে নিয়ে আসছে বিএনপি, ইউনূস সাহেবকে নিয়ে আসছে জামাত, ইউনূস সাহেবকে নিয়ে আসছে এনসিপি সহ মিলে সবাই, সমস্ত দলের ঐক্যমতের ভিত্তিতে ইউনূস সাহেব আসছেন। এখন ইউনূস সাহেবকে ওনারা একেবারে বলছেন যে ইউনূস সাহেব এই করছে সেই করছে। তো আগে যখন তাকে প্রধান উপদেষ্টা করা হলো তখন ওনারা নোট অফ ডিসেন্ট দিলেন না কেন? সেইখানে ওনারা কেন অনুমোদন দিলেন? এবং ক্যান্টনমেন্টে বসে জামাতের আমির সাহেব তো সবার শেষে গিয়েছেন, আগেই তো ওই মির্জা ফখরুল সাহেব ক্যান্টনমেন্টে ছিলেন। তাহলে কেন ওনারা এটা করলেন না? এখন ইউনূস সাহেব এই করছে সেই করছে। এর মানে হচ্ছে ইউনূস সাহেবকে দিয়ে ওনার যা করার ওনারা করিয়ে এটা ওই যে কি বলে টয়লেট টিস্যু হিসেবে ব্যবহার করেছেন। আমি মনে করব ওনাকে এখন আর দরকার নাই, ওনাকে দিয়ে যা করার করে নিয়েছেন। 2 নম্বর হচ্ছে সংবিধান ছুঁড়ে ফেলা। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে না বিএনপি ইউনূস অবশ্যই ইউনূস সাহেবকে ব্যবহার করেছেন। আমি তো তাই বলবো, ইউনূস সাহেবকে ব্যবহার করেছেন ওনারা। ইভেন আমরা মেনে নিয়েছি, ইভেন আমাদের যারা ইসলামপন্থী দলগুলো ইউনূস সাহেব মানে সুদখোর এই সেই নিয়ে অনেক মতবিরোধ ছিল, মতানৈক্য ছিল, বরং জাতির বৃহত্তর স্বার্থে এটা আমি মনে করি এই যে 11 দলীয় যে ঐক্য তারা মেনে নিয়েছে। কিন্তু বিএনপি তাকে কিভাবে ব্যবহার করেছে? ঠিক আসছি আমি তো সংবিধান ছুঁড়ে ফেলা নিয়ে তুষার ভাই খুব বললেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা আমরা বলি নাই, একবারও বলিনি। এবং সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন সর্বপ্রথম আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং এখনো সেটা আছে। আপনি ইউটিউব সার্চ দেন, আছে। আন্দালিব রহমান সাহেব খুব সংবিধানের কথা বললেন সংসদে, আবেগে উনি বলে ফেলছেন ছুঁড়ে ফেলতে হবে। তো আবেগ যখন আসে তখন ছুঁড়ে ফেলার কথা আসে, আর যখন বিবেক কাজ করে তখন সংবিধান। তো আমরা আবেগ এবং বিবেকের মাঝখানে থাকি, আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথাও বলি না, আর সংবিধান মানে বাদ দেওয়ার কথাও বলি না। সংবিধান মাঝামাঝি আমরা চাই যে সংবিধান সংস্কার দরকার। একটা সংবিধান মানুষের জন্যই, জনগণের জন্যই, জনগণ প্রয়োজনে সেটা সংস্কার করবে, এটাই স্বাভাবিক, জনগণের অভিপ্রায়। এরপরে 71 নিয়ে ওনারা যখন যুক্তিতে পারেন না তখন 71 নিয়ে বারবার শুধু 71-এর মাপ চাওয়া নিয়ে কথা নিয়ে আমাদের প্রচুর কথা হয়েছে। আমিরে জামাত বারবার বলেছেন, গোলাম আযম সাহেব বলেছেন, এই মাপ চাওয়া নিয়ে যে কথা যখন দেখা যায় দেশটা একটা স্থিতিশীল পজিশনে যায়, তখন এই কোনো না কোনো বিতর্ক তুলে দিয়ে একটা ডিভিশন তৈরি করে দেয়া, জনগণকে ডিভিশন করে এই দেশ আগাতে পারে না। জাতীয় এখন যখন প্রয়োজন ছিল একটা এই অভ্যুত্থানের পর জাতীয় ঐক্যের, আমি মনে করি বিএনপির উচিত ছিল যে বৃহত্তর এই ঐক্যের ডাক দেয়া। এবং আজকে তেল সংকট, এই সংকট, সমস্ত হামের সংকট, এই সব কিছু মিলিয়ে এখন আমি মনে করি এই বৃহত্তর দল হিসেবে এখানে মেজরিটি মানে সংখ্যক পার্লামেন্ট সদস্য নিয়ে ওনারা সরকার গঠন করেছেন, ওনাদের উচিত ছিল জনগণকে আস্থায় নেয়া এবং ঐক্যের ডাক দেয়া। কিন্তু সেইখানে সেটা না করে এখন আবার সেই পুরনো বিতর্ক তুলে আমি মনে করি এই দেশকে সামনে আগানো যাবে না। এটা এই যে ভূতের নাকি পেছনে পা থাকে, সামনে আগাইতে পারে না, যেরকম এই আমাদের বাংলাদেশেও আমি মনে করি যে বারবার পেছনের দিকে যাওয়ার একটা প্রবণতা, এই পেছনের দিকে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আর ওই যে অভ্যুত্থানের যে বিষয়টা আসছে, সংবিধান আমরা করছি, অভ্যুত্থান কোন সংবিধান মেনে হয়েছে? আমি যদি প্রশ্ন করি, অভ্যুত্থান তো সংবিধান মেনে হয় নাই, একটা প্রয়োজনেই হয়েছে এবং বারবারই কিন্তু হয়েছে। এটা
সংবিধান এখানে লঙ্ঘন হয়েছে, সংবিধান তুষার ভাই বলছেন যে এই সংবিধান অনুযায়ী হয় নাই, ঠিক আছে, একটু দেরিতে হয়েছে, তো এটাই তো সংবিধান লঙ্ঘন হয়েছে। দেরিতে হওয়া মানে কি? 3 মাসের মধ্যে হওয়ার কথা, তত্ত্বাবধায়ক সরকার থাকার কথা না, 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা, 90 দিনের মধ্যে, কিন্তু এই 90 দিনের মধ্যে তো হয় নাই। তাহলে এটা আমি কি বলবো, এটা কি সংবিধান লঙ্ঘন হয় নাই? ওই একটু হইলে ওটা হয় না। হ্যাঁ, তো এইটা আসলে আমি মনে করি কোন যুক্তিতে এটা উনি বললেন। আচ্ছা, 19 দফার বিষয়টা, এটা একটা পদক্ষেপ, তাহলে জিয়াউর রহমান কি পদক্ষেপ নিয়েছেন সেটার পক্ষেই তো হা না হয়েছে। তো পদক্ষেপটা উনি কি নিয়েছেন? তো জনগণ কি দেখে মানে হায়ের পক্ষে ভোট দিল? আমরাও দেখেছি, আমরা ছোট ছিলাম, দেখেছি যে কি হা না ভোটটা হয়েছে, তখন কত % ভোট দিয়েছে মানুষ সেটাও আমরা দেখেছি, এরশাদের হা না আমরা দেখেছি। অতএব এইগুলোকে সামনে এনে শুধুমাত্র তর্কের জন্ম দেয়া, বিতর্কের জন্ম দিয়ে একটা দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা আমি মনে করি। এখন এত রক্ত, এত শাহাদাত, এত কিছুর মধ্যে আমি মনে করি এখন বোধোদয় হওয়া উচিত। আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে আসা দরকার যে এই দেশ আমাদের সবার। এখন কেউ যদি, আমি চিন্তা করি, আমি তুষার ভাইকে বলি যে ঠিক আছে আপনি লন্ডন চলে যান, হ্যাঁ, বা আপনি অমুক জায়গায় চলে যান, এটা বলার অধিকার আমার নাই। আবার উনিও আমাকে বলতে পারেন না যে অমুক দেশে চলে যান। তো এই যে চলে যাওয়া, এই যে আমি বলছিলাম ওই দিন এক ঘরোয়া আড্ডায় যে এই দেশে তো কেউ আসলে দেশের পক্ষে না। আমি আপনাকে বলছি যে আপনি ইন্ডিয়ার দালাল, আপনি আমাকে বলছেন পাকিস্তানের দালাল, তো বাংলাদেশের দালাল কে? আমরা বাংলাদেশের পক্ষে হওয়া উচিত। আমি মনে করি আমাদের উচিত হচ্ছে যে এই একজন আরেকজনকে ব্লেম না দিয়ে এই দেশের পক্ষে কথা বলা। আচ্ছা, এরপরে হচ্ছে আবার ওই কথায় যেতে হয় আমার, যে কেয়ারটেকার যদি কোনো কাজ করে, এই কেয়ারটেকারের কাজকে যদি মালিক অনুমোদন দেয় যে না কাজটা ঠিকই হয়েছে, প্ল্যান অনুযায়ী তুমি যেটা করেছো আবার মনপ্রত হয়েছে, আমরা তো তাই দেখি। আমরা অফিসে যখন একটা কাজ আমরা দেই কাউকে, তো সে একটা ডিজাইন করে নিয়ে আসার পরে দেখি যে হ্যাঁ 5টা কাজ দিলাম, 5টার মধ্যে 3টা আমার মনপ্রত হয়েছে, আমি ওকে, এটা তো সব অফিস সবাই করে। তো এইটা তো সমস্যাটা আমি মনে করি। তো জনগণ তো মনে করেছে 71% যে হ্যাঁ এটাই রাইট, সেটা আমরা মানতে পারছি না কেন? তাহলে কি আমি বারবার বলি এটা, যে আমরা কি জনগণকে মালিকানা দিতে চাই না? আমরাই মালিক। এই প্রভুত্ব, এই অহমিকাই কিন্তু বারবার এই অভ্যুত্থানের দিকে নিয়ে যায় দেশকে।